কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, পাশাপাশি টহলে রয়েছে সেনাবাহিনী ও বিজিবি। নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা রয়েছে প্রশাসন। এস এম আরিফের রিপোর্ট। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় চোখে পড়ে বাড়তি নিরাপত্তা। গুলিস্তান, জাতীয় প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যানবাহন তল্লাশি, টহল এবং নজরদারি কার্যক্রমও বাড়ানো হয়। ঢাকা জুড়ে সমন্বিত নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহরম মাসকে কেন্দ্র করে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। ঢাকা শহর মোটামুটি নিরাপত্তার চাদরে কয়েক স্তরে ঢেকে দেওয়া হয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। ঢাকার আশেপাশের কয়েকটি জেলাতেও নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করছে সেনাবাহিনী ও বিজিবি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, বরং মাফিয়া দল, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে সরকার বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি দেখছে না, তবে কিছু এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদালতের রায়ের অপেক্ষার কথাও জানান তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। সরকার যা যা করবে বলেছিল সেটা সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা ও সরকারের চলমান পরিকল্পনা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। এ সময় আওয়ামী লীগ প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি। আওয়ামী লীগ দলটা নিষিদ্ধ হবে কি হবে না, এই জিনিস একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। যেটা হয়েছে ওই পর্যন্ত, যেহেতু তারা বিচারাধীন থাকবে, সেই পর্যন্ত তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে সন্ত্রাস দমন আইন 2009-এর অধীনে। সো তারা কর্মসূচি নিষিদ্ধ। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। সেনা মোতায়েন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জননিরাপত্তার বিষয়ে বিবেচনায় কয়েকটি জেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেই জন্য যে জায়গায় ঝুঁকি বেশি মনে হয়েছে সেখানে সেনাবাহিনী রাখা হয়েছে জনগণের নিরাপত্তার সাথে। রাজনৈতিক প্রসঙ্গের পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন উপদেষ্টা। জানান, পর্যায়ক্রমে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি গণপরিবহনে জিপিএস সংযুক্ত করতে হবে। 10টা জেলায় নতুন করে রেলপথ সংযুক্ত করা হবে। এছাড়া স্বাধীন মিডিয়া কমিশন গঠন এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ইতিবাচক অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন সরকারের এই উপদেষ্টা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বর্তমান সরকার ফ্যাসিবাদের রাজপথে দিয়ে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 17 বছর মজলুম থেকে এখন ক্ষমতায় এসে নির্বাচনের আগে দেয়া সব প্রতিশ্রুতি ভঙ্গ করছে বিএনপি। রাজধানী বিজয়নগরে ফ্যাসিস্ট আমলে গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে 11 দলীয় জোটের সমাবেশে তিনি সব কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে বলে মন্তব্য করে 11 দলের নেতারা বলেন। সাদিয়া হক, মৌয়ের রিপোর্ট। ফ্যাসিস্ট আমলে গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সমাবেশ আয়োজন করে 11 দলীয় জোট। রাজধানীর বিজয়নগরে আয়োজিত সমাবেশে গেল 1.5 দশকে সরকারের নির্দেশনায় ঘটে যাওয়া ঘটনার তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে জোর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা। নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। একই সঙ্গে শাপলা চত্বরে এবং পিলখানায় হত্যাকাণ্ডের বিচারও চান 11 দলের শীর্ষ নেতারা। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্তদের ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। শহীদ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামায়াতে প্রতিপালিত হচ্ছে।
দেশে নতুন করে আর কোনো কর্তৃত্ববাদী ধারা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন 11 দলের নেতারা। আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়াই এটি একটি ভারতীয় পার্টি ছিল। যে বিএনপির নেতা কর্মীরা প্রকাশ্য দিবালোকে আওয়ামী কায়দায় পল্টনে 28 অক্টোবর মানুষ হত্যা করে নির্যাতন করেছিল, সেই বিএনপির কাছে কে বিচার আশা করা যায়? নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি মন্তব্য করে বর্তমান সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে এমন অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করা। নব্য ফ্যাসিবাদ নির্মূলে আরেকটি বিপ্লবের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে সেই আন্দোলনের সামনের সারিতে থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। পলাশীর আম্রকাননে বিশ্বাসঘাতকরা যেভাবে বাংলার স্বাধীনতা বেনিয়াদের হাতে তুলে দিয়েছিল, ঠিক তেমনি আজও দেশকে দিল্লির অধীনস্থ করতে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ছাত্র শিবিরের ঐতিহাসিক পলাশী দিবসের আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত সেক্রেটারি বলেন, দিল্লির কাছে দস্তখত দিয়ে গেল 1.5 যুগ আওয়ামী লীগ দেশের মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এখনো ক্ষমতাসীনদের কেউ কেউ সে পথেই দেশকে নিয়ে যেতে চায়। আজকে ইংরেজি নেই, নতুন করে ভারতীয় আধিপত্যবাদী শক্তি হয়েছে আমাদের সেই প্রভু। আর আজকে বাংলাদেশে সেই দিল্লির আধিপত্যবাদী সুবাদর্শা বাংলাদেশে বসে ঘোষিত বেগম আর বিজ্ঞাপনের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের স্বাধীনতাকে দিল্লির করতলে সুপর্দ করার কাজে এখন ব্যস্ত আছে। স্বাধীন যে ভূখণ্ডের উপরে আমরা হয়েছি, এই ভূখণ্ডে আমরা পেয়েছিলাম 47 হলে অখণ্ড ভারত সেই নেহেরু ডক্টরের মধ্যে আমাদেরকে সেই বৈষম্য বিরোধিতা, সেই জুলুম নিপীড়নের শিকার হয়ে ওই সাম্রাজ্যবাদীদের অধীনেই আমাদের। বিগত সরকারের আমলে চুরি করা, পাচার করা টাকা ব্যবহার করে সমাজের মধ্যে এবং দেশের মধ্যে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল তারা নানাভাবে উকি দেওয়ার চেষ্টা করছে। সকালে নয়াপল্টনে একটি প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা সুস্থ জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচবার সকল অধিকার কেড়ে নিয়েছিল, তারা আজকে নানা কায়দায় নানাভাবে তাদের চুরি করা টাকা, তাদের পাচার করা টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, সেই টাকা ব্যবহার করে সমাজের মধ্যে, দেশের মধ্যে অস্থিতিশীলতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড তারা করার চেষ্টা করছে। মালয়েশিয়া সফর শেষে এবার চীনের প্রধানমন্ত্রী তারেক রহমান 4 দিনের রাষ্ট্রীয় সফরে দালিয়ান থেকেই শুরু হয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক তৎপরতা। বিশ্বনেতা ও বিনিয়োগ অংশীদারদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, বিনিয়োগ ও টেকসই উন্নয়নকে তুলে ধরছেন সরকার প্রধান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মালয়েশিয়ায় 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। চীনের দালিয়ানে পৌঁছে দিনের শুরুতেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহীর সঙ্গে সাক্ষাৎ করেন সরকার প্রধান। বৈঠকে বৈশ্বিক অর্থনীতি, বিনিয়োগ, পরিবেশ এবং বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পরে স্থানীয় সময় বিকেলে জলবায়ু বিষয়ক এক সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিকে সফর নিয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বহুপাক্ষিক প্ল্যাটফর্মেও বাংলাদেশের উপস্থিতি আরও জোরদার হচ্ছে। বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। সেই ধারাবাহিকতায় চীনে এসে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বর্তমানে বহুপাক্ষিক বিষয় নিয়ে উপস্থিত বৈশ্বিক নেতৃবৃন্দের সাথে আলোচনা শুরু করেছেন। সফরসূচিতে রয়েছে চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ারে আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রিংলি। সকাল 11:30টায় জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ ও বৈঠক হয়। বৈঠকে তারা বাংলাদেশের নির্বাচন পরবর্তী বিরাজমান সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি সুইজারল্যান্ডের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশ সুইজারল্যান্ডের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার উপর জোর দেন। এছাড়া রোহিঙ্গা সংকট, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, স্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের ইতিবাচক ভূমিকার গুরুত্ব নিয়েও বৈঠকে আলোচনা হয়। মাননীয় বিরোধী দলীয় নেতা মান্যবর রাষ্ট্রদূতকে তার সক্রিয় ভূমিকার জন্য ধন্যবাদ জানান। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর বাড্ডায় 23 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় রাশিদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সকালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় আজ সাক্ষ্য দেন জুলাই যোদ্ধা সাকিব আহমেদ। এদিকে পতিত আওয়ামী লীগের শাসনামলে বরিশালে ক্রসফায়ারে ছাত্রদল নেতাসহ 2 জনকে হত্যার ঘটনায় সাবেক এমপি আবুল হাসনাত আবদুল্লাহ সহ 4 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ট্রাইব্যুনাল 2-এ সকালে সাক্ষ্য গ্রহণ হয়। মামলাটিতে আজ সাক্ষ্য দেন পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত এসআই খলিলুর রহমান। পবিত্র আশুরা উপলক্ষে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। রাজধানীর হোসনি দালান এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। ডিএমপির কমিশনার জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। শুধু ধারালো অস্ত্রই নয়, আতশবাজি, পটকা, বিস্ফোরক কিংবা দাহ্য পদার্থ ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের বিভিন্ন প্রবেশ পথে তল্লাশি চালানো হবে। আমাদের বিভিন্ন ঢাকার বাইরে থেকে বাংলাদেশের কিছু কিছু জায়গা থেকে বিক্ষিপ্তভাবে তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে সেই জন্য আমরা সজাগ আছি। 60টি খাতকে গুরুত্ব দিলে 50 বিলিয়নের রপ্তানিকে 150 বিলিয়ন করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, গেল 15 বছর প্রতিটি প্রকল্প সময় বেশি লেগেছে, তা আগামীতে হবে না। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত বেসরকারি খাতের প্রতিযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, পণ্যের বহুমুখীকরণের মাধ্যমে রপ্তানি আয় বাড়াতে হবে। রাকিব হাসানের রিপোর্ট। 3 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রপ্তানি খাতের প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প। তবে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হলে বৈশ্বিক বাজারে শুল্ক সুবিধা হারানো সহ একক খাতের উপর অতি নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করবে। এমন বাস্তবতায় র্যাপিড আয়োজিত বাংলাদেশের সম্ভাবনায় বেসরকারি খাতের প্রতিযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণে জোর দিতে হবে। গ্লোবাল ডিমান্ডের সাথে আমার নিজের শুধু কথা ভাবলেই হবে না, সারা পৃথিবীতে মার্কেট যেভাবে যাচ্ছে সেই ডিমান্ডের সাথে এবং আমাদের সেক্টরাল ক্যাপাবিলিটিজের সংযুক্ত বিবেচনা করে আমাদের সেক্টরাল ফাইনালাইজেশনটা করা দরকার। চামড়া খাতে অলরেডি আমাদের $1 বিলিয়ন উপরে রপ্তানি আছে, কিন্তু আমরা মনে করি আরো অনেকগুলো সেক্টর আছে, সেখানে আমাদেরকে যেতে হবে। শুধু চামড়া খাতে কিছু সমস্যার সমাধান করতে পারলে আগামী 5 বছরে 10 থেকে 12 বিলিয়ন রপ্তানি বাড়ানো সম্ভব বলেও জানান তারা। বর্তমান সরকারের যে নির্বাচন ইশতেহার, সেখানে পরিষ্কার করে বলা আছে সেক্টরগুলোর কথা। এবার যে বাজেট স্পিচ, সেখানে সেকশন 3 তে একদম পরিষ্কার করে দিয়েছে এক্সপোর্ট ডাইভারসিফিকেশনের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের সাথে এই পুরো প্রজেক্টটা অ্যালাইন। এতটুকু আমি বলতে পারি, এটা দেখেছি। এলডিসি গ্রাজুয়েশনের প্রসেস এবং পোস্ট এলডিসি চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের স্টাডিতে এসেছে। যেমন আমার কাজ হবে, আমার টিমের কাজ হবে, কমার্স মিনিস্ট্রির কাজ হবে যে ইস্যুগুলো এখানে এসেছে কিনা। এ সময় বাণিজ্য মন্ত্রী বলেন, গেল 15 বছর প্রতিটি প্রকল্পে সময় বেশি লেগেছে, আর পণ্য রপ্তানির মাধ্যমে দেশের আয় বাড়াতে পণ্যের বৈচিত্র্যকরণ সহ প্রতিটি খাতে দক্ষ জনবল তৈরি করা প্রয়োজন বলেও জানান তিনি। 4 বছর ধরে যে প্রজেক্টটা হবে, পৃথিবী তো ওই জায়গায় বসে থাকবে না, পৃথিবী অনেক আগাবে। তো আমাদের চলার পথে, প্রকল্প সম্পন্ন করার পথে মাঝখানে যদি কোনো অ্যাডাপ্টেবিলিটি, ফ্লেক্সিবিলিটির দরকার হয়,
এই মাইন্ডসেট এবং এই এবিলিটি যেন আমাদের থাকে, দ্যাট হ্যাজ টু বি এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য প্রজেক্ট যদি আমরা সফল করতে চাই। এখন থেকে কোনো প্রকল্প বাস্তবায়ন করার ক্ষেত্রে সব মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করা হবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। ইভেন গার্মেন্টসকে তার ভ্যালুয়েটেড সেক্টরে মানে ভ্যালুয়েটেড পার্টে কনভার্ট করার জন্য যদি প্রয়োজনীয় কিছু সহযোগিতা দেই, রিসার্চ বেস প্রোভাইড করি, এই 50 বিলিয়নের এক্সপোর্টটাকে 100-150 বিলিয়নে নিয়ে যাওয়া এত কঠিন কোনো কাজ না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 উপলক্ষে পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একসময় নকলের বিরুদ্ধে সফলভাবে ব্যবস্থা নেওয়া হলেও বর্তমানে তা ডিজিটালে রূপ নিয়েছে। এই কারণে পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল ভিজিল্যান্স জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করা হবে। লালমনিরহাটে ভারত থেকে নেমে আসা তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে সোমবার রাত থেকে ভারতের ছেড়ে দেওয়া পানি বাড়তে শুরু করলেও সকাল 6টা থেকে কমতে শুরু করে। পরে আজ দুপুর 12টার পর থেকে আবার বাড়তে শুরু করে বলে জানা গেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আর সকাল 9টার কিছুটা কমে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে এবং দুপুর 12টায় বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। বর্তমানে আরও পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ছেড়ে দেয়া নদীর পানি বাড়া কমায় সম্ভাব্য বন্যা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন নদী পাড়ের মানুষ। রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকির মুখে পড়েছে মহিপুর তিস্তা সেতু ও রংপুর কাকিনা সড়ক। রক্ষা বাঁধের বড় একটি অংশ নদী গর্ভে বিলীন হওয়ায় যে কোনো সময় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। তিস্তার উত্তাল স্রোত যেন গ্রাস করে নিচ্ছে নদী তীর, একের পর এক ধসে পড়ছে রক্ষাবাঁধ। গত শনিবার সন্ধ্যা থেকে তিস্তায় পানি বাড়তেই গঙ্গাচড়ার মহিপুর তিস্তা সেতুর উত্তর পশ্চিম প্রান্তে শুরু হয় ভয়াবহ ভাঙন। রাতের মধ্যেই প্রায় 30 মিটার রক্ষাবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে সৃষ্টি হয়েছে 60 ফুট গভীর গর্ত। এতে ঝুঁকির মধ্যে পড়েছে মহিপুর তিস্তা সেতু এবং রংপুর কাকিনা আঞ্চলিক মহাসড়ক। নদীটা খনন করিয়ে যদি দেয় বাঁধি, তখন মনে করো আমাদের সুবিধা হইবে বসবাস করা। বাঁধ যদি ভেঙে যায়, যে সেতুটা দেওয়া আছে দুই পারের মানুষের চলাচলের জন্য, এই সেতুটা আসলে হুমকির মুখে পড়বে। স্থানীয়দের অভিযোগ, এটি নতুন কোনো সমস্যা নয়। গত বছরও একই স্থানে প্রায় 100 ফুট ভাঙন দেখা দিয়েছিল। তখন প্রায় 14 লাখ টাকা ব্যয়ে বাঁশের পাইলিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করে এলজিইডি, কিন্তু স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নেওয়ায় এবার তীব্র স্রোতে সেই পাইলিংও টেকেনি। আমাদের এলাকার জনগণকে সুন্দরভাবে বসবাসের উপযুক্ত করে দেওয়ার জন্য আমি বিনীত নিবেদন করছি। তবে এলজিইডির দাবি, গত বছরের কাজটি বিশেষজ্ঞ দলের পরামর্শই করা হয়েছিল। নতুন করে ভাঙনের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। 14 লক্ষ টাকা ওখানে তারা বাঁশের পাইলিং দিল, 14 লক্ষ টাকার এখানে বস্তা ফেলাইলো না কেন? এই বস্তাগুলো ফেলাইলে তো 10 লক্ষ টাকার বস্তা ফেলাইলে এই জায়গাটা আমার কভার হয়ে যায়। পানা এসে দেখি সেটা ভেঙে গেছে, আর ওই আমার বাঁধেরও দেখলাম যে 40 মিটারের মতো ভেঙে গেছে আর কি, এবং ভাঙন অব্যাহত আছে। এটা আমরা বলছি যে প্রেক্ষাপটটা এটা সারের কাছে আমরা উপস্থাপন করছি। দিতে হবে এটা হেডকোয়ার্টারে প্রধান বলছিলেন, চিঠি এখানে জানাইছেন আর কি, হ্যাঁ, এবং ওখানে উনি কথাও বলছেন। তিস্তার ভয়াল ভাঙনে শুধু একটি বাঁধ নয়, হুমকির মুখে পড়েছে হাজারো মানুষের যোগাযোগ ব্যবস্থা। এখন প্রশ্ন, বর্ষা আরো তীব্র হওয়ার আগেই কি নেওয়া হবে টেকসই প্রতিরোধ ব্যবস্থা, নাকি ভাঙনের সঙ্গেই হারিয়ে যাবে মহিপুর সেতুর নিরাপত্তা? মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।